আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম ইকোনমিক ফার্স্ট পেপারের সর্বশেষ অধ্যায় চ্যাপ্টার 10, এই চ্যাপ্টার 10কে নিয়ে, যেটির নাম হলো মুদ্রা ও ব্যাংক। অর্থাৎ আমাদের দেশে মুদ্রা কত প্রকার এবং আমাদের দেশের ব্যাংক ব্যবস্থাগুলো কত প্রকার, কিভাবে ব্যাংকগুলো তাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, কিভাবে চলে, কিভাবে আমাদের দেশে মুদ্রাস্ফীতি হয় বা কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হয়, ঋণ নিয়ন্ত্রণ কিভাবে হয়, সবকিছু আমরা এই অধ্যায়ে আজকে আমরা জানবো। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন, মুদ্রা কি? মুদ্রা জিনিসটা হচ্ছে সরকার কর্তৃক প্রবর্তিত বা সর্বজন গ্রাহ্য যে একটি জিনিস, যেটি কিনা বিনিময়ের মাধ্যম হিসেবে, মূল্যের পরিমাপক হিসেবে, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে মুদ্রা। তাকে বলা হচ্ছে কি, মুদ্রায় যে মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে এবং ঋণ গ্রহণ এবং পরিশোধের ক্ষেত্রেও কাজ করে থাকে, তাকে বলা হচ্ছে মুদ্রা। পরবর্তী প্রশ্নতে চলে আসছি যে কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংক বলা হয় কেন? দেখেন, সহজ কথায় যদি বলি, কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। যেটি বাংলাদেশ ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংক বলা হচ্ছে। বাকি ব্যাংকগুলো কোনগুলো? যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংকগুলোর বাপ বলা হচ্ছে কারে? কেন্দ্রীয় ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক। কেন? কারণ বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, ঋণ প্রদান করে। এই ব্যাংকগুলোর হচ্ছে ঋণ, জনগণকে ঋণ প্রদানের যে হাতিয়ার হিসেবে, নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক পালন করে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অর্থ প্রচলন করে, দেশে অর্থ প্রচলন করে, এবং কেন্দ্রীয় ব্যাংক এক কথায় নিয়ন্ত্রক, এক কথায় সকল ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে। কেন? এই যে কারণ কেন্দ্রীয় ব্যাংক প্রধান কাজ হলো সরকারের ব্যাংক হিসেবে কাজ করা এবং অন্যান্য ব্যাংকে যাবতীয় আয় ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ, সরকারকে বিনা সুদে ঋণ দান, এই সকল কাজগুলো করে থাকার কারণে এই কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংক বলা হচ্ছে। উদ্দীপক আমরা দেখছি আলম সাহেব এমন একটি ব্যাংকে চাকরি করেন যেটি মুদ্রা ছাপায় এবং ঋণ নিয়ন্ত্রণ করে। অপরদিকে রবিন সাহেব অন্য একটি ব্যাংকে চাকরি করে যেটি জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। তাহলে বলা হচ্ছে কি, উদ্দীপকে আলম সাহেবের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক, ব্যাখ্যা করো। আমরা যদি এখানে এখন বলে দিই যে এই গ নম্বর উত্তরটা, আলম সাহেবের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক, এই ব্যাংকটি হচ্ছে কোন ধরনের ব্যাংক? এই ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? এই ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কেন? কারণ এই ব্যাংকটা অর্থ মুদ্রা ছাপায়, অর্থ প্রচলন করে এবং ঋণ নিয়ন্ত্রণ করে অন্যান্য ব্যাংকে, এবং এই আলম সাহেবের ব্যাংকটা অন্যান্য ব্যাংকেও নিয়ন্ত্রণ করে। এই কারণে আলম সাহেবের ব্যাংকটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো গ নম্বরে দেখতে পাবো এবং সারি সারি সেই কার্যাবলীগুলো দেওয়া আছে, যে এই যে কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কি সেগুলো। তারা ঋণ নিয়ন্ত্রণ করে, তারা হচ্ছে মুদ্রার প্রচলন করে, বিনিময় হার নিয়ন্ত্রণ করে, নির্ধারণ করে, সরকারের ব্যাংক সরকারকে বিনা সুদে ঋণ দান করে, এবং তারা হচ্ছে যে দেশে মুদ্রাস্ফীতি যাতে না হয় এই ব্যবস্থাটাও তারা নিয়ন্ত্রণ করে থাকে, দেখে থাকে। এখানে তার একটি বর্ণনা দেওয়া রয়েছে। এবং আরেকটি কথা বলা হয়েছে, কোনো ব্যাংক যদি আর্থিক সংকটে পড়ে তাহলে ওই ব্যাংকেও ঋণ দেয় কি? কেন্দ্রীয় ব্যাংক। তাহলে ওই সকল ব্যাংকের ব্যাংক এই জন্যই বলা হয় কাকে? কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়ে থাকে। আচ্ছা, পরবর্তীতে কি বলছে, উদ্দীপক উল্লেখিত ব্যাংক দুটির পার্থক্য। তাহলে আমরা গ নম্বরে জানতে পারলাম যে আলম সাহেবের ব্যাংকটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আর রবিন সাহেবের ব্যাংকটার নাম হচ্ছে গিয়ে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক নাম হওয়ার কারণ পেছনে একটাই, সেটি হচ্ছে যে এই ব্যাংকটি জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং জনগণকে কি করে? ঋণ প্রদান করে। যে আমানত গ্রহণ, আমরা কেন্দ্রীয় ব্যাংক, আমরা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে যখন যাই, সোনালী ব্যাংকে মনে করেন গেলাম, সেখানে যে আমরা সেভিং অ্যাকাউন্ট খুলতে পারি, আবার সেখান থেকে আমরা লোনও নিতে পারি, এডুকেশন লোন অর হাউস লোন, যে কোনো পারপাস আমরা নিতে পারি। তো এইগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংক আর হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য কি? অবশ্যই আছে, কারণ একটা হচ্ছে যে হেড অফ দ্য ব্যাংক, আরেকটা হচ্ছে তার আন্ডারে কাজ করে। তাহলে পার্থক্যগুলো আমরা একটু লক্ষ্য করব যে কি কি পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো হচ্ছে, প্রথম পার্থক্য যদি বলি, একটি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা প্রচলন করতে পারে, সেটি বাণিজ্যিক ব্যাংক পারে না। যেটি আমরা এখানে দেখতেছি যে নোট প্রচলনের ক্ষেত্রে প্রথমেই বলা আছে কি, যে নোট প্রচলনের ক্ষেত্রে প্রথমেই বলে দিয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলন করতে পারে, কিন্তু সেই তুলনায় হচ্ছে কে পারে না? বাণিজ্যিক ব্যাংক পারে না মুদ্রা প্রচলন করার ক্ষেত্রে। এবং ঋণ নিয়ন্ত্রণ করতে পারে কারা? ঋণ নিয়ন্ত্রণ করতে পারে হচ্ছে আপনার কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু বাণিজ্যিক ব্যাংক সেই ঋণ নিয়ন্ত্রণ করতে পারে না। সংখ্যাগত দিক থেকে যদি আমরা বলি, সংখ্যাগত দিক থেকে দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, কিন্তু বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক একাধিক হয়ে থাকে, একটি মাত্র হয় না। উদাহরণস্বরূপ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটাই, বাংলাদেশ ব্যাংক, এবং বাণিজ্যিক ব্যাংক হচ্ছে অনেকগুলো, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, পূবালী, অনেক কিছুই বাণিজ্যিক ব্যাংক রয়েছে। তৃতীয়ত হলো যে কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকার কর্তৃক প্রচলিত হয়ে থাকে, কিন্তু যেটা বাণিজ্যিক ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যক্তি দ্বারাও প্রচলিত হয়ে থাকে, ব্যক্তি মালিকানাধীনও হয়ে থাকে, বা কয়েকজন মানুষের সমষ্টিতেও সেটি প্রচলিত হয়ে থাকতে পারে। এবং আরেক 4 নম্বর পার্থক্য কি, কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে, সরকারকে বিনা সুদে ঋণ দিতে পারে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে বাণিজ্যিক
ব্যাংক কিন্তু সেটি পারে না। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে, আর কেন্দ্রীয় ব্যাংক একছত্রভাবে নোট ইস্যু করে থাকে, অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করার ক্ষমতা তাদের থাকে না। কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্থ সকল বাণিজ্যিক ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের সুবিধা প্রদান করে। নিকাশ ঘরের সুবিধা কোনটাকে বলা হচ্ছে? নিকাশ ঘর মানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে ঋণ প্রদান করে দেয়, যখন বাণিজ্যিক ব্যাংকের প্রচুর আর্থিক সংকট চলে তখন তারা ঋণ নেয়, এটা কি বলা হয়? নিকাশ ঘর। আবার তাছাড়া বলা হচ্ছে কি যে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে নিকাশ ঘরের সুবিধা গ্রহণ করে। অর্থাৎ 7 নম্বরে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সরকার এবং ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকার এবং ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে, অর্থাৎ অভিভাবক হিসেবে কাজ করে। অন্যদিকে কিন্তু বাণিজ্যিক ব্যাংক এরকম কোনো অভিভাবক ভূমিকা পালন করে না। অতএব উপরের পার্থক্যগুলো দিয়ে আমরা সহজে বুঝতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে একটি বিশাল পার্থক্য বিদ্যমান। বিহিত মুদ্রা কাকে বলা হচ্ছে? বিহিত মুদ্রা বলা হচ্ছে ওই মুদ্রা যে সরকার কর্তৃক স্বীকৃত এবং হচ্ছে যে সরকারি আদেশ অনুসারে জনসাধারণ যে মুদ্রা ব্যবহার করে তাকে বলা হচ্ছে বিহিত মুদ্রা। অর্থাৎ সরকার কর্তৃক স্বীকৃত যে তাকে বিহিত মুদ্রা বলা হচ্ছে। যেমন 2 টাকার নোট যদি আমরা বলি, ফার্স্টে 2 টাকার নোটে দেখবেন যে এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্তৃক নিয়োজিত একটি নোট। আবার আমি যদি 10 টাকার নোট বলি, এখানে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কথা উল্লেখ নেই, সেখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কথা উল্লেখ রয়েছে, কারণ ব্যাংক কর্তৃক প্রচলিত একটি মুদ্রার কথা আছে এবং আরেকটি আছে যে সরকার কর্তৃক প্রচলিত একটি মুদ্রা। সরকার কর্তৃক মুদ্রাটা হচ্ছে বিহিত, আর ব্যাংক কর্তৃক মুদ্রাটা হচ্ছে যে ব্যাংক কর্তৃক হচ্ছে যে রয়েছে অবিহিত। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্ন দেখছি, মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ কেন? বর্তমান যুগ হচ্ছে কি ডিজিটাল বাংলাদেশ থেকে বর্তমানে আমাদের বাংলাদেশের প্রত্যয় হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ অনেক হয়ে দাঁড়িয়েছে, কারণ আমি দেখা যাচ্ছে যে ব্যাংক চলে আমার বিকাল পর্যন্ত, ব্যাংকিং আওয়ারের পরে আমার হঠাৎ টাকার প্রয়োজন হলো, সেই সময় আমরা কি করবো? সেই সময় আমরা মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে পারবো খুব সহজে। মোবাইল ব্যাংকিং অ্যাপে গিয়ে আমরা খুব সহজে টাকা লেনদেন করতে পারলাম। তাছাড়া দেখা যায় যে আমার কাছে চেক বই নাই, কারণ আমার টাকা প্রয়োজন বর্তমানে আছে বাড়ির বাইরে, সেই সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা বের করে নিতে পারবো। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদেরকে ব্যাংকে গিয়ে টাকা বের করতে হচ্ছে না, আমরা ঘরে বসে আমরা হচ্ছে বিভিন্ন ট্রানজেকশনের মাধ্যমে আমরা টাকাটা বের করে নিতে পারি। আবারও বলা হচ্ছে উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয়। এখানে ফিশারের একটি সূত্র এখানে আমরা কাজে লাগাবো। ফিশারের সূত্রটা হচ্ছে এরকম যে দাম স্তর পি হচ্ছে দাম স্তরকে নির্ধারণ করছে, দাম স্তর mv প্লাস m বার b বার বাই টি। এখানে আমরা একটি জিনিস লক্ষ্য করতে যাচ্ছি, সেটা হচ্ছে এম হচ্ছে মানে বিহিত মুদ্রা, ভি হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, এম বার হচ্ছে ব্যাংক মুদ্রা, আর ভি বার হচ্ছে ব্যাংক মুদ্রার প্রচলন গতি, টি হচ্ছে লেনদেনের পরিমাণ। এখন আমরা সূত্র দিলাম, এখন আমরা দেখবো যে দাম স্তরটা কিভাবে বের করছে তারা। লক্ষ্য করুন একইভাবে এম ভি প্লাস এম বার ভি বার বাই টি। এখানে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটি একক যখন আমরা বসাই দিব, তখন আমরা লক্ষ্য করছি যে দাম স্তর আসছে 26, অর্থাৎ বিহিত মুদ্রা 1000, ব্যাংক সিস্টেম মুদ্রার পরিমাণ 600, বিহিত মুদ্রার প্রচলন গতি 20, ব্যাংক সিস্টেম মুদ্রার প্রচলন গতি হচ্ছে 10, লেনদেনের পরিমাণ 1000। সবগুলো ক্যালকুলেশন করে আমাদেরকে দাম স্তর কত বাই করতে হচ্ছে 26। আমাদেরকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সূত্রটি আমাদের এই 10 অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, বারবার পরীক্ষায় আসে এই সূত্রটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এইটা পড়লে অবশ্যই কমন পাবে এইচএসসি পরীক্ষায়। পরবর্তী অঙ্ক আমরা লক্ষ্য করব। বলা হয়েছে যে উল্লেখিত দেশটিতে লেনদেনের পরিমাণ যদি কমে 800 হয় এবং ব্যাংক মুদ্রার পরিমাণ কমে 500 হলে দাম স্তরের উপর কোনো প্রভাব পড়বে কি না। লেনদেনের পরিমাণ কত? 800, আর ব্যাংক মুদ্রার পরিমাণ 500, দাম স্তরের উপর প্রভাব পড়বে কিনা দেখা যাক। বিহিত মুদ্রার পরিমাণ বলা হয়েছে কত? 1000, প্রচলন গতি 20, ব্যাংক সিস্টেম মুদ্রার পরিমাণ বলা হয়েছে 500, লেনদেন করে দিয়েছে কত? 1000 থেকে করে দিয়েছে এখন 800। তাহলে আমরা দাম স্তর বের করতে গেছি 31.25, পূর্বে দাম স্তর কত ছিল? 26, পরিবর্তন হয়েছে। তাহলে উদ্দীপকে উল্লেখিত দেশটিতে লেনদেনের পরিমাণ কমে 800 এবং ব্যাংক মুদ্রার পরিমাণ কমে 500 হলে দাম স্তর কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আলটিমেটলি আপনার প্রয়োজন হচ্ছে ঘুরে ফিরে এই সূত্রটা মাথায় রাখতে হবে, কারণ আপনাদের অঙ্কের বিভিন্ন শর্ত বা ভ্যারিয়েন্ট থাকবে এগুলোর উপরে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে পরিবর্তন দেখা দিবে, কিন্তু সূত্র যা তাই থাকবে। পরিবর্তনগুলো কমে কোনোটা প্লাস কোনোটা মাইনাস করে আমাদেরকে আলটিমেটলি সূত্র অ্যাড করতে হবে, যার মাধ্যমে আমরা অঙ্কটি খুব সহজে করতে পারবো। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর সৃজনশীলে আমানত কাকে বলা হচ্ছে? আমানত বলা হচ্ছে সাধারণ অর্থে বাণিজ্যিক ব্যাংক গ্রাহক পর্যায়ে হচ্ছে আমাদের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক যেটা আমরা সেভিংস রাখি, বাণিজ্যিক ব্যাংকে যেখানে আমরা জমা রাখি, ঋণ প্রদানের জন্য গ্রাহকের থেকে অর্থ জমা নেওয়ার মাধ্যমে যে অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা পরিচালনা করে তাকে বলা হচ্ছে কি? আমানত। বইয়ের ভাষা সুন্দর করে দেওয়া আছে জিনিসটা, যে আমরা যে সাধারণত
সোনালী ব্যাংকে যেমন করেন আমি 50,000 টাকা বা 50 লাখ টাকা হচ্ছে জমা রাখলাম, এটাই হয়েছে গিয়ে সোনালী ব্যাংকের আমানত। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে যে বাংলাদেশ 2 টাকার নোট কেন সসীম বিহিত মুদ্রা? সসীম বিহিত মুদ্রা বলার কারণ কি? বিহিত মুদ্রা একটু আগে বলা হলো যে সরকার কর্তৃক প্রচলিত, সরকার কর্তৃক প্রবর্তনযোগ্য যে নোট, অর্থাৎ সরকার থেকে যেই নোটটি আমাদেরকে দেওয়া হয় জনসাধারণকে, সেটি হচ্ছে কি বিহিত মুদ্রা। 2 টাকা, তার 2 টাকার নোট হচ্ছে তার একটি উদাহরণ। এই নোটটি দ্বারা জনগণকে প্রভাবিত করা যাবে না, জনগণের ইচ্ছার উপর নির্ভর করবে এই নোটটি সে কতটুকু নিতে পারবে, কতটুকু নিতে চাবে, এবং এই 2 টাকার বিনিময়ে সে বৈদেশিক কোনো মুদ্রা নিতে পারবে না। অর্থাৎ বৈদেশিক মুদ্রা, এই 2 টাকা যদি কথার কথা 1 বস্তা 2 টাকার নোট নিয়ে যদি আমি এখন বাংলাদেশ ব্যাংকে যাই কিংবা সোনালী ব্যাংকে যাই, গিয়ে যদি বলি যে আমাকে 1 বস্তা 2 টাকার বিনিময়ে আমাকে এখন ডলার দেন, এটা কিন্তু হবে না। কারণ এটা হচ্ছে কি, এটা ব্যাংক মুদ্রা না, এটা হচ্ছে সরকার কর্তৃক প্রচলিত মুদ্রা। তাই বলা হয়েছে যে এই মুদ্রা দ্বারা বিদেশি কোনো বৈদেশিক মুদ্রাও কোনো গ্রাহক দাবি করতে পারবে না, সমপরিমাণ স্বর্ণও দাবি করতে পারবে না, বৈদেশিক মুদ্রার ছাড়াও স্বর্ণ দাবি করতে পারবে না এই 2 টাকার বিনিময়ে বা যেগুলো সরকার কর্তৃক যেগুলো নোট সেগুলোর বিনিময়ে। আচ্ছা, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিশারি বিনিময়ে দামিস্তর নির্ণয়, এবং দামিস্তর নির্ণয় এই অঙ্কটা করা হলে একটু আগেই সূত্রটা মাথায় রাখতে হবে। সূত্রটাই ঘুরে ফিরে ওই সূত্রটাই আসতেছে যে পি দামিস্তর ইকুয়াল টু এম ভি প্লাস এম বার ভি বার বাই টি। এই সূত্রটা মাথায় রাখতে হবে, যার মাধ্যমে আমরা সহজে ম্যাথটা করতে পারবো। ঘ নম্বরে এখন কি বলছে যে এম 2000 এম বার 1000 হলে পরিবর্তিত দামস্তর এবং অর্থের মূল্য নির্ণয় পূর্বক তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করেছে এবং ব্যাংক মুদ্রার পরিমাণও কি করেছে, 500 থেকে দ্বিগুণ করেছে, 1000-এ পরিণত করছে। এইটার এখন অর্থের যোগান বাড়াইছে। এখন অর্থের যোগান বাড়ানোর ফলে আমাদের অর্থের মূল্য কি হবে আমরা একটু লক্ষ্য করব। আমরা সাধারণত জানি কি, আমরা সাধারণত জানি অর্থের যোগান যত বৃদ্ধি করবে দামস্তর তত বৃদ্ধি পাবে, অর্থ যত বাজারে দেবে দামস্তর তত বৃদ্ধি পাবে। কিন্তু আলটিমেটলি আমাদের অর্থের মূল্য, অর্থাৎ টাকার যে দামটা, সেই দামটা কিন্তু হ্রাস পাবে, দামটা কম হবে। অর্থাৎ অর্থের যোগানের ফলে দামস্তর যেমনটি হারে বৃদ্ধি পায় না কেন, তেমনটি ঠিক অতটুকু হারে মূল অর্থের মূল্যটি আমাদের কমে যাবে। আমরা এখানে লক্ষ্য করি যে দাম অনুসারে যেটা ছিল 2000 নতুন 1000 করা হয়েছে, তার দামস্তর কত আসলো? দামস্তর আসলো হচ্ছে 12, এবং পরিবর্তিত দামস্তরে পূর্ববর্তী দামস্তর কত ছিল? পূর্ববর্তী দামস্তর ছিল 6। পূর্ববর্তী দামস্তর ছিল 6। যখনই হচ্ছে আমাদের বিহিত মুদ্রার প্রচলন কিংবা ব্যাংক মুদ্রার প্রচলন যখন আমাদের দ্বিগুণ করা হলো, তখন আমাদের দামস্তর চলে আসলো দ্বিগুণ 12-তে। যখন দামস্তর ছিল 6, তখন অর্থের মূল্য বের করার সূত্র হচ্ছে ভিএম ইকুয়াল টু 1/p। ভিএম ইকুয়াল টু কত? 1/p। অর্থাৎ দামস্তরকে ভাগ করতে হবে। সেটা হচ্ছে কত ছিল পূর্বের জন্য ছিল 0.16, এবং যখন দামস্তর ডবল করা হলো 12-তে আসলো, তখন কিন্তু আমাদের অর্থের মূল্যটা আরো কমে গেল। সেটা কত? 0.08। অর্থাৎ আমি যেটি একটু আগে বললাম, অর্থের যোগান হলে দামস্তর ঠিকই বৃদ্ধি পাবে কিন্তু অর্থের মূল্য কমে যাবে। সেটি এখানে উল্লেখ করা হয়েছে চিত্রের মাধ্যমে উল্লেখ করার পেছনে বলা হয়েছে শেষে যে দামস্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যায়, অর্থের মূল্য কমে, দামস্তর হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ দামস্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক কি? বিপরীত। অর্থের মূল্য সম্পর্ক কি? বিপরীত। অর্থের মূল্য সম্পর্ক হচ্ছে বিপরীত। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী অনেকগুলো অঙ্কে বা সৃজনশীলে এই জিনিসটা আমরা বারবার পাবো। আচ্ছা, তো পরবর্তী সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি যে সসীম বিহিত মুদ্রা কাকে বলছে? সসীম বিহিত মুদ্রা কাকে বলছে? সরকার কর্তৃক যেটি হচ্ছে প্রবর্তিত, যে একটি দেশের পরিমাপের যখন একটি মুদ্রা নির্দিষ্ট পরিমাণে কোনো অধিক ব্যক্তিকে আইনগতভাবে কোনো বাধ্য করা যাবে না একটি মুদ্রা গ্রহণের ক্ষেত্রে, সেটি হচ্ছে সসীম বিহিত মুদ্রা। যেমন 2 টাকার নোট আমাকে কেউ বাধ্য করতে পারবে না যে তোমাকে 2 টাকার নোট 1000টা নিতে হবে, আমার যতটুকু ইচ্ছা আমি ততটুকু নিব। কারণ এটার কোনো মূল্য তেমন একটা নাই, এটার মাধ্যমে কোনো বৈদেশিক মুদ্রা বা স্বর্ণ আমি পাবো না। আবার বলা হচ্ছে কি যে মুদ্রার যোগানের সাথে মুদ্রার মূল্যের সম্পর্কটা কেমন? মুদ্রার যোগানের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক কেমন? একটু আগেই বললাম জিনিসটা, যে মুদ্রার যোগানের সাথে মুদ্রার সম্পর্ক হচ্ছে মুদ্রার যোগান বাড়বে দামস্তর বাড়বে, মুদ্রার যোগান বাড়বে মুদ্রার মূল্য কমবে, অর্থাৎ বিপরীত। বলা হয়েছে কি মুদ্রার যোগান ঠিক যে হারে বাড়ে মুদ্রার মূল্য ঠিক সেই হারে কমে। অর্থাৎ এখানে সুন্দর করে যদি আমি বলে দিই যে যোগান বাড়ে মূল্য কমে, কিসের? অর্থের। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, অর্থের মূল্য কমে। আবার যদি বলি যে যোগান কমে তাহলে কি মূল্য বাড়ে,
বাজারে যখন অর্থ কম থাকবে তখন আমাদের কি অর্থের মূল্যটা বেড়ে যাবে। তা ওখানে বলা হয়েছে মুদ্রার মূল্য যখন অর্ধেক হয়ে যায় অর্থের যোগান তখন দ্বিগুণ হয়। এই লাইনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রার মূল্য যখন অর্ধেক হয় অর্থের যোগান তখন কি হয়? দ্বিগুণ হয়ে যায়, বিপরীতমুখী কারণে। তারপরে দেখেন, তারপরে হচ্ছে গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলা হয়েছে যে একটি দেশের 2020 সালে বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত 1000 কোটি টাকা। ওই বছর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত রিজার্ভ অনুপাত ছিল 20%। 21 সালে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বাড়ানোর পাশাপাশি ব্যাংক হার বাড়িয়ে দিল, খোলা বাজারের ঋণপত্র বিক্রি করলো। কেন বিক্রি করলো আমরা একটু দেখি। গ নম্বরে বলছে উল্লিখিত ব্যাংক দুটি কার্যাবলীর পার্থক্য নির্ণয় করো। এবং 2021 সালের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদাতার উপর ক্ষমতা আর উপর কি প্রভাব ফেলছে। আচ্ছা, তো এই যে দুইটি ব্যাংক, একটা কেন্দ্রীয় ব্যাংক আর একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ক নম্বরে বলছে পার্থক্যগুলো আমরা জানি কি পার্থক্য অবশ্যই। এবং ঘয়ে বলছে 21 সালে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ। কেন্দ্রীয় ব্যাংক যখন 21 সালে কিছু পদক্ষেপ নিচ্ছে সেগুলো কি? ব্যাংকের রিজার্ভ অনুপাত বাড়ানোর পাশাপাশি ব্যাংক হার বাড়িয়ে দেয়, খোলা বাজারের ঋণপত্র বাড়িয়ে দেয়। এই জিনিসগুলা করার একটি মাত্র কারণ হলো কেন্দ্রীয় ব্যাংকের, সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যাতে ইচ্ছা মতো ঋণ মানুষকে না দিতে পারে সে কারণে এটি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক এই সকল পদক্ষেপগুলো গ্রহণ করে থাকে। অর্থাৎ আমি যদি বলি যে ঋণ নিয়ন্ত্রণের জন্যই কেন্দ্রীয় ব্যাংকের এই সকল প্রকার পদক্ষেপ নেওয়া। রিজার্ভ বাড়িয়ে দেয়, ব্যাংক হার বাড়িয়ে দেয়, খোলা বাজারে ঋণপত্র বিক্রি করে, কিসের জন্য? ঋণ নিয়ন্ত্রণের জন্য। ঠিক আছে, অতএব আমরা ঘ নম্বরের উত্তরটা এখানে পেয়ে গেলাম যে ঋণদাতার উপরে ঋণদানের ক্ষমতার উপর কি প্রভাব পড়বে কিনা। অবশ্যই ঋণদানের ক্ষমতা পড়বে। যদি এগুলো সব বাড়ায় দেয় তাহলে বাণিজ্যিক ব্যাংক কি করবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অতভাবে আমার ঋণ নিতে পারবে না, কারণ যখন তারা ঋণ নিতে যাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তাদেরকে একটা অনেক ভালো পরিমাণে সুদ দিতে হবে। তারা যদি ঋণ নিয়ে জনগণকে তখন তারা অধিক পরিমাণে পূর্বে চেয়ে তো বেশি পরিমাণে তাদেরকে জনগণকে সুদ দিতে বাধ্য করাবে, যে জনগণ ধীরে ধীরে ঋণ নিতে বন্ধ করে দিবে, তখন ঋণ নিয়ন্ত্রণ হবে দেশে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে উদ্ভিদ কেন্দ্রীয় ব্যাংকগুলো পদক্ষেপ বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদানের পরিমাণ কমিয়ে দিবে। আলটিমেটলি সেই উত্তরটা এখানে দেওয়া আছে। খোলা বাজার কারবার কি? খোলা বাজারের কারবার হলো একই অবস্থা। খোলা বাজারের কারবার ব্যাংক হার নিয়ন্ত্রণ, ব্যাংক হার বাড়িয়ে দেওয়া, খোলা বাজারের নীতি বা ঋণপত্র বিক্রয় করে, এগুলোর একটি মাত্রই কারণ, সেগুলো হচ্ছে কি? ঋণ নিয়ন্ত্রণের কারণ। কেন্দ্রীয় ব্যাংকে কেন ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় এ কারণে যে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো সংকটতম অবস্থায় থাকে, যখন তাদের অর্থের প্রয়োজন হয়, তখন বাণিজ্যিক ব্যাংক চলে যায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে আশ্রয় নিতে বা সাহায্য নিতে। তখন তাদেরকে বলে তুমি তো আমার অভিভাবক, তুমি আমাকে এখন টাকা দাও, কারণ আমি একদম পুরো বিপদে আছি, আমার পকেটে টাকা নেই। তখন হচ্ছে শেষ আশ্রয়স্থল এই কারণেই বলা হয়। আচ্ছা, এক্স ব্যাংক আমানত গ্রহণ, ঋণ প্রদান, অর্থ স্থানান্তর ইত্যাদি কাজের পাশাপাশি গ্রাহকদের পক্ষে অর্থ সংগ্রহ, পরিশোধ, শেয়ার সিকিউরিটি প্রদান করে, তাহলে এটি কি বাণিজ্যিক ব্যাংক বোঝাই যাচ্ছে। কর্মকাণ্ডের আলোকে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী বর্ণনা করো। আচ্ছা, সম্প্রতি ব্যাংকটি মোবাইল ব্যাংক ইন্টারনেটের সাথে ব্যাংকিং কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে, প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে, শ্রম সময় খরচ পাশাপাশি গ্রিন ব্যাংকিং এর সুযোগ সৃষ্টি হয়েছে। তাহলে কি বলছে যে এক্স ব্যাংক সম্প্রতি যে ব্যাংকিং সেবা চালু করেছে তার সুবিধাগুলো কি? খুবই সহজ কথা। গ নম্বরে বলছে কি যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বলছে, আর দ্বিতীয়ত ঘ নম্বরে বলছে যে আমাদের স্মার্ট বাংলাদেশে অনলাইনের ক্ষেত্রে আসাতে কতটা সুযোগ হয়েছে তার এখানে বর্ণনা করা হয়েছে, যে কিভাবে কি হয়েছে, যে ব্যাংকের সর্বোত্তম জনগণের সেবা পৌঁছানোর জন্যই এই কাজটি করা হয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি যে এই ব্যাংকের ফলে ব্যাংক এবং গ্রাহক উভয় ব্যাংকের বাবদ তারা হচ্ছে যে সুবিধা পেয়ে থাকে, তাদেরকে ব্যাংকে যেতে হচ্ছে না, গ্রাহককে বাড়িতে বসে তারা ব্যাংকিং করতে পারছে মেসেজের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে, ইন্টারনেটের সুবাদে। এই ব্যাংকিংয়ের মাধ্যমে অনেক ভুলভ্রান্তি এড়িয়ে চলা সম্ভব এবং অনেক ক্ষেত্রে দালালদের চক্রেও পড়তে হচ্ছে না, কোথাও হয়রানির শিকারও হচ্ছে না এই অনলাইন ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক নিজেই সব ধরনের বিল পরিশোধ করতে পারতেছে, বিদ্যুৎ বিল বা বিভিন্ন ধরনের যাবতীয় যত প্রকার বিল আছে ট্যাক্স দিতে পারতেছে, তারপরে হচ্ছে নিজের অ্যাকাউন্টে থেকে টাকা ট্রান্সফারও করতে পারতেছে যখন তখন। এই সব কিছু করা সম্ভব হচ্ছে একমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। অর্থাৎ উদ্দীপকের ব্যাংকটি মোবাইল ব্যাংকিং যে চালু করেছে তার মাধ্যমে ব্যাংক জগতের আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে চলতে থাকে, এটি এখানে উল্লেখ করা হয়েছে। মুদ্রা কি? মুদ্রা বলা হয়েছে কি যে মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন বা বিনিময়ের মাধ্যম হিসেবে কি কাজ করে? মুদ্রা। যা সর্বজন গ্রাহ্য পরিমাপক, বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাঙার হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে মুদ্রা বা অর্থ। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। মোবাইল ব্যাংকিং এর সাধারণ জনগণের কাছে সহজতর, একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসতেছে, খুবই ইম্পর্টেন্ট এটা, তাহলে মার্ক করা উচিত যে আমাদের ইম্পর্টেন্ট কি? মোবাইল ব্যাংকিং। উদ্দীপকের আলোকে দামি স্থল নির্ণয় করতে বলছে। আচ্ছা,
তো আমরা সবাই তো জানি দামি স্তরের সূত্রটা, রাইট? দামি স্তরের সূত্রটা কি? পি ইকুয়াল টু mv প্লাস m বার v বার বাই টি। এটাই দামি স্তরের সংজ্ঞা, এটাই হচ্ছে কি দামি স্তরের সংজ্ঞা। এটা আমরা দেখতে পাচ্ছি গ নম্বরে বলা হয়েছে মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কোনো প্রভাব পড়বে কিনা। আমরা জানি যে মুদ্রার যোগান যত বাড়াবে অর্থের মূল্য তত কমবে, মুদ্রার পরিমাণ যত বাড়বে অর্থের মূল্য তত কি হবে? কমবে, কারণ তাদের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান করে। অর্থের মূল্যের আমরা যে সূত্রটা আমরা জানি ভিএম ইকুয়াল টু 1/p, অর্থাৎ দামি স্তর যেটাকে আমরা থাকবে, দামি স্তরকে ভাগ করলে হচ্ছে আমরা কি পাবো? অর্থের মূল্য পাবো। মুদ্রার পরিমাণ দ্বিগুণ বলা হচ্ছে কি, মুদ্রার পরিমাণ দ্বিগুণ যদি করি আমরা, মুদ্রার প্রচলন গতি, মুদ্রার পরিমাণ 600 থেকে দ্বিগুণ করে দিলাম হচ্ছে 1200, আর এখানে হচ্ছে 40 থেকে 80 যদি করে দিই, তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে? সর্বশেষে কি হচ্ছে? আমাদের মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্য হ্রাস পাচ্ছে। তো ঘুরে ফিরে আমাদের একই কথাই এখানে উল্লেখ করে আসতেছে। তারপরে কি অর্থের মূল্য কি? অর্থের মূল্য হচ্ছে নির্দিষ্ট সময়ে এক একক অর্থ দিয়ে, এক একক মুদ্রা দিয়ে যে পরিমাণে দ্রব্য কেনা যায়, ক্রয় করে, তাকে বলা হচ্ছে অর্থের মূল্য। লক্ষ্য করি এটাই বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে এক একক অর্থ মুদ্রা দিয়ে যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করে অর্থের মূল্য তাকে বলা হচ্ছে। দামি স্তরের পরিবর্তনে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আবারও বলছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করি দামি স্তর বৃদ্ধির কারণে কি হয়? অর্থের মূল্য হ্রাস পায়। অর্থের মূল্য যদি হ্রাস পায় তাহলে কি হয়? মুদ্রাস্ফীতি দেখা যায়। মুদ্রাস্ফীতি দেখা দিলে, যদিও আমরা জানি মুদ্রাস্ফীতি খারাপ জিনিস, কিন্তু গুটি কয়েক মানুষের বা গুটি কয়েক শ্রেণীর জন্য মুদ্রাস্ফীতি আশীর্বাদ। তারা কারা? উৎপাদনকারী, যারা উৎপাদন করে তাদের জন্য আশীর্বাদ। কেন? কারণ এই অবস্থায় দামি স্তর বৃদ্ধির সাথে সাথে উৎপাদন খরচ বৃদ্ধি পায় না, ফলে উৎপাদনকারী বেশি বেশি উৎপাদন করতে পারে, উৎপাদন বেশি বেশি করতে পারে এবং বিনিয়োগ বৃদ্ধি পায়, দেশে ব্যবসা বাণিজ্য ভালো হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রসার লাভ করে, কর্মসংস্থানের বৃদ্ধি ঘটে, বেকারত্ব হ্রাস পায়। দেখেন মুদ্রাস্ফীতির কারণে কতগুলো আমরা এখানে সুবিধা দেখতে পাচ্ছি, যে বিনিয়োগ বৃদ্ধি পাবে, উৎপাদন খরচ বৃদ্ধি পাবে না, দেশের ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রসার হবে, কর্মসংস্থানে বৃদ্ধি ঘটবে, বেকারত্ব হ্রাস পাবে। অপরপক্ষে যদি আমরা মুদ্রা সংকোচন হয় তাহলে কি হবে? অর্থের মূল্য যদি বৃদ্ধি পায় দামি স্তর কমে যাওয়ার কারণে, তাহলে আমাদের উৎপাদন ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, বিনিয়োগকারীদের মুনাফা কমে যায়, ফলে কর্মস্থানের সুযোগও কমে যায়, বেকারত্বের হারও বেড়ে যায়। তাহলে দামি স্তরের পরিবর্তনের কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা গতি প্রকৃতি পরিবর্তন হয়, কথাটি আমরা এখানে লক্ষ্য করতে পারলাম। গ নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকতে বৈধ রিজার্ভ 10% ক্ষেত্রে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ কত? দেখেন এই অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ, এটা হচ্ছে ঋণ তৈরির বা ঋণ সৃষ্টির ক্ষমতা। সেইগুলো আমরা কিভাবে দেখবো? ব্যাংকের রিজার্ভের একটি, আমানতের রিজার্ভের একটি পরিমাণ থাকবে, শতকরা দেওয়া থাকবে পরিমাণ, সেইটার উপর ভিত্তি করে আমরা ঋণ তৈরি করতে পারছি কিনা লক্ষ্য করব। প্রাথমিক আমানত দেওয়া আছে 5,000 টাকা এবং বৈধ রিজার্ভ দেওয়া আছে 10%। সৃষ্ট আমানত কত? 5,000 ইন্টু 1/10, এখান থেকে আমরা শতকরা করে 50,000 পেয়েছি। অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত বৈধ 10% রিজার্ভের বিনিময়ে সৃষ্ট ঋণ কত? 50,000 টাকা আমরা এখানে লক্ষ্য করতে পারলাম। আবার এখানে বলছে কি, কেন্দ্রীয় ব্যাংক যদি রিজার্ভের হার বৃদ্ধি করে ঋণ সৃষ্টির ক্ষেত্রে কিরূপ প্রভাব পড়বে। শুরুতে আলোচনা করা হয়েছিল এরকম যে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যদি সোনালী ব্যাংকের উপরে রিজার্ভের হার যদি বাড়িয়ে দেয়, রিজার্ভের হার যদি 10% পূর্বে ছিল তার জায়গায় যদি 20% করে দেয়, তাহলে সেখানে ঋণ প্রভাব পড়বে কিনা? অবশ্যই প্রভাব পড়বে, কারণ তখন বাণিজ্যিক ব্যাংক, সোনালী ব্যাংক, তারা অতিরিক্ত সুদের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তারা কি করবে? ঋণ গ্রহণ করবে এবং পরবর্তীতে সেই ঋণ জনগণের কাছে স্থানান্তর করবে। জনগণ তখন অতিরিক্ত সুদ দেওয়ার কারণে জনগণ ঋণ নেওয়ার যে প্রবণতাটা ধীরে ধীরে কমে যাবে, তখন ঋণ নিয়ন্ত্রণ হবে আলটিমেটলি। সেই জিনিসটা এখানে বলা হয়েছে ঘ নম্বরে, যে আমরা লক্ষ্য করি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট হারে যে অংশ নেয় রাখতে হয় তাকে নগদের রিজার্ভ বলা হচ্ছে। যে যদি 20% করা হয় তাহলে কত? 20% করা হইলে 10 থেকে 20 করা হইলে 25,000 করা হয়েছে, 50 থেকে 25,000 হয়ে গেছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার বৃদ্ধির ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের পরিমাণ কমে যায়, আমি মনে করি অবশ্যই কমে যাবে, কারণ বাণিজ্যিক ব্যাংকটা চাপ পাচ্ছে উপর থেকে, তখন তারা কি কম কম করে ঋণ নেবে, জনগণকে অতিরিক্ত চাপে ঋণ দিবে, জনগণও তখন ঋণ নেওয়া বন্ধ করে দিবে। আচ্ছা, অর্থের মূল্য কি? অর্থের মূল্য মাত্রই পড়লাম, একক অর্থ বা মুদ্রা দিয়ে যে পরিমাণ যতটুকু দ্রব্য সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলা হচ্ছে। মুদ্রার প্রচলন ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে। অবশ্যই পূর্বে আমরা বিনিময় প্রথার মাধ্যমে আমরা কি করতাম? জিনিসপত্র আদান প্রদান করতাম, বা এখন বর্তমানে মুদ্রার কারণে আমাদের বিনিময় প্রথা এখন আমাদের খুব সহজ হয়ে গেছে। আমাদের কোনো জিনিস দিতে হচ্ছে না, কোনো কিছুর বিনিময়ে আমরা মুদ্রা দিচ্ছি, টাকা দিচ্ছি, তার বিনিময়ে আমরা যে কোনো জিনিস ক্রয় করতে পারতেছি, বিক্রয় করতে পারতেছি। তাই মুদ্রা হলো বিনিময় সর্বজন এমন এক মাধ্যম যার দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় সব ধরনের লেনদেন দেনা পাওনা পরিশোধ করা যায়, ঋণ পরিশোধ করতে
করতে পারতেছি। তাহলে মুদ্রার প্রচলন ব্যবসা বাণিজ্যকে অবশ্যই সহজ করেছে। কারণ কি, মুদ্রার মাধ্যমে আমরা যে পরিমাণে দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারতেছি, ঋণ পরিশোধ করতে পারতেছি, আমরা খাজনা দিতে পারতেছি, আমরা বিভিন্ন প্রকার মজুরি, সুদ, আমরা সবার ক্ষেত্রে উৎপাদনের উপকরণের দাম এগুলোও দিতে পারতেছি। অর্থাৎ মুদ্রার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অধিকতর সহজ হয়েছে বলে আমরা ধারণা করে নিতে পারি। দামি স্তর নির্ণয়, বিদেশি মুদ্রার পরিমাণ দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য কি হবে, উপর কি প্রভাব পড়বে? একই প্রশ্ন আমরা ঘুরে ফিরে পাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংক কাকে বলা হচ্ছে? কেন্দ্রীয় ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যে আর্থিক প্রতিষ্ঠান সরকারের ব্যাংক বলা হয়, বা সেই আর্থিক প্রতিষ্ঠান দেশের সকল ব্যাংকের অভিভাবক বা সকল ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে। অর্থাৎ যে ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকে ঋণ প্রদান করে থাকে, অন্যান্য ব্যাংকের ঋণের হার নিয়ন্ত্রণ করে থাকে, তাকে বলা হচ্ছে কি, যে কেন্দ্রীয় ব্যাংক। সার্বিক কার্যক্রম করে যে ব্যাংক তাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। খ নম্বরে বলা হচ্ছে ব্যাংক হার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিভাবে ব্যাখ্যা করো? ব্যাংক হার অবশ্যই একটি কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার। অর্থাৎ ব্যাংক হার হচ্ছে এমন একটি হার যে হারের বিনিময়ে আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে থাকে, টাকা দিয়ে থাকে, তাকে বলা হচ্ছে ব্যাংক হার। এই ব্যাংক হারকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো কি হবে, অত আমানত বা যে সময় অনেক পরিমাণে টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো নিত, সেই পরিমাণে টাকা নিবে না। কারণ এখানে সুদের হারটা বা ব্যাংকের হারটা বাড়িয়ে দিয়েছে কারা? কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে ঋণ গ্রহীতার বাড়তি সুদ হারে ঋণ গ্রহণ কমিয়ে দেয়। সুতরাং বলা যায় ব্যাংক হার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। গতে বলা হয়েছে দামি স্তর অর্থের যোগানের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখেন, দামি স্তর এবং অর্থের যোগানের সম্পর্ক যদি আমি ব্যাখ্যা করতে চাই, এখানে একটি সুন্দর মজার জিনিস আছে, সেটি হচ্ছে যে দাম স্তর ইকুয়াল টু যোগানের স্তর, অর্থের যোগানের স্তর। যোগান অর্থাৎ যোগান আপনি বাড়ান, যত যোগান দিবেন, যোগান যত বাড়বে দামি স্তর ঠিক সেই হারেই বাড়বে। দামি স্তরও কি হবে? সেই হারে বৃদ্ধি পাবে, দামি স্তরও সেই হারে বাড়বে। অর্থাৎ এই যোগান এবং দামি স্তরের মধ্যে কি সমমুখী সম্পর্ক বিদ্যমান। কি সম্পর্ক? সমমুখী সম্পর্ক বিদ্যমান। দামি স্তর এবং যোগানের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? সমমুখী সম্পর্ক বিদ্যমান। এটা আমরা লক্ষ্য করতে পারছি। চিত্রের সাহায্যে এই কোর্সের চিত্রটা হবে অনেকটা এরকম, যে দামি স্তর যত বৃদ্ধি পাচ্ছে যোগান তত বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা চিত্র। উদ্দীপক থেকে অর্থের যোগান বৃদ্ধি কিভাবে অর্থের মূল্যের উপর বিস্তার করছে। দেখেন, অর্থের যোগান যত বৃদ্ধি পাবে অর্থের মূল্য কিন্তু তত হ্রাস পাবে। আমরা মাত্রই দেখলাম দামি স্তর এবং যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক কাজ করে, এবং অর্থের মূল্য এবং যোগানের মধ্যে কি সম্পর্ক কাজ করে? অর্থের মূল্য এবং যোগানের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে অর্থের যোগান এবং অর্থের মূল্যের উপরে। তাহলে এই সৃজনশীলটা আমাদের মুখে মুখে হয়ে গেল, খুবই একটি সহজ সৃজনশীল। যেমন এখানে যে চিত্রটি দেওয়া হয়েছে, দামি অর্থের যোগান যত বাড়তেছে, 100 হইলে 10, 200 হইলে 20, 300 হইলে 30, দামি স্তরও বাড়তেছে। পরবর্তীতে অর্থের যোগান বৃদ্ধি পেলে দামি স্তর ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু দাম স্তর ক্রমশ বৃদ্ধির সাথে সাথে অর্থের মূল্য ক্রমশ কি হ্রাস পেয়ে থাকে, বিপরীতমুখী। আচ্ছা, অর্থ কি? অর্থ হচ্ছে যে যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার বা মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে থাকে অর্থ বা মুদ্রা বলা হচ্ছে। আমরা আগেও জেনেছি জিনিসটা। কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করছে? নগদ জমার হার পদ্ধতির মাধ্যমে। নগদ জমার হার কোনটা? কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যদি সোনালী ব্যাংকে কথার কথা যে পরিমাণ অর্থ ঋণ দেয়, যে ঠিক আছে তোমার টাকা চাচ্ছ, তুমি এই টাকাটা নাও, সোনালী ব্যাংক টাকাটা নিয়ে চলে যাচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংক বলবে কি, এই দাঁড়াও, তুমি আমাকে ওই যে টাকাটা নিয়ে যাচ্ছ ওখান থেকে কিছু অংশ আমার কাছে জমা রেখে যাও। তখন সোনালী ব্যাংক বাধ্য হয়ে দেখা যাচ্ছে যে 10,000 কোটি টাকা নিছে, 10,000 কোটি টাকা থেকে বাধ্য হয়ে তখন কি বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি চাইলেন যেহেতু 2,000 কোটি টাকা আপনি রেখে যান। 2,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে দিল। বাংলাদেশ ব্যাংক কি করলো এক সময়, পরবর্তীতে যখন আবার সোনালী ব্যাংক ঋণ চাইতে আসলো যে স্যার বা আব্বা আমার ঋণ দেন, আমার তো টাকা নাই পয়সা, আমাকে টাকা দেন, টাকা দিল 10,000 কোটি টাকা। আবার যাইতেছে, যাওয়ার সময় বললো আবার, এই বেটা তুই যে চলে যাচ্ছিস, তুই আমাকে আবার দিবি না, নগদ জমার হার দিবি না? বলছে ও হ্যাঁ 2,000 কোটি টাকা তো আপনাকে দেওয়ার লাগবে। তো বলছে কে বলছে 2,000 কোটি টাকা? 2,000 না, তুই আমার 5,000 কোটি টাকা দিবি। এই যে নগদ জমার হারটা কি করলো, বাংলাদেশ ব্যাংক বাড়াই দিল। কেন বাড়াই দিল? কারণ
সোনালী ব্যাংকের কাছে যত বেশি অর্থ না থাকে, যার কারণে সে যেন বেশি করে জনগণকে ঋণ প্রদান না করতে পারে। এইভাবে নগদ জমার হার যখন বাড়ায় দেয় কেন্দ্রীয় ব্যাংক, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর কি হয়, ঋণ প্রদানের যে নিয়ম ক্ষমতাটা সেটা ধীরে ধীরে কমে যায়। এটি এখানে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণ প্রদানের হার কমাতে যায়, তখন তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর নগদ জমার হার বাড়িয়ে দেয়, ফলে ঋণ প্রদানের পরিমাণটা কি হয়, কমে যায়। উদ্দীপক কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে, যে একজন গৃহিণী ব্যক্তিগত মোবাইল স্কুল পুরো সন্তানের বৃত্তির টাকা ইন্টারনেট বিলও তিনি প্রকাশ করতে, মোবাইল ব্যাংকিং এর কথা বলা হয়েছে, এক সহজ মাধ্যমে বোঝা যাচ্ছে। উল্লেখিত ব্যাংকিং ব্যবস্থার আর্থিক সামাজিক প্রভাব মূল্যায়ন করো। দেখেন আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এসেছে। স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে আমাদের মোবাইল ব্যাংকিং এর গুরুত্বটা কতটুকু, স্মার্ট বাংলাদেশে আমরা দেখছি মোবাইল ব্যাংকিং এর গুরুত্বটা অনেক এবং প্রচুর গুরুত্বপূর্ণ একটি অবদান পালন করে। কারণ কি, ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে বাসায় বসে আমি ব্যাংকিং ব্যবস্থা করতে পারছি, টাকা লেনদেন করতে পারছি, বিভিন্ন বিদ্যুতের বিল দিতে পারছি, বিভিন্ন বিল, স্কুল সন্তানের স্কুলে হচ্ছে বেতনটা দিতে পারছি, বিভিন্ন প্রকারের লেনদেন করতে পারছি। আর্থসামাজিকটা কি, ধরুন যে আমি কোথাও খাইতে গেলাম কোনো রেস্টুরেন্টে, আমি ক্যাশ নিয়ে যাইনি, আমার ফোনে অ্যাপস আছে ব্যাংকিং অ্যাপ, সেখান থেকে আমি পেমেন্ট দিতে পারবো। কোথাও আমি অনুষ্ঠানে গেলাম, সেখান থেকে আমি তাদেরকে উপহার দিতে পারবো সে টাকা দিয়ে। তো এই আর্থসামাজিক ব্যাংকিং ব্যবস্থার প্রভাবটা কি, ইতিবাচক প্রভাব। বর্তমান বিশ্বে আধুনিকায়নের বিশ্বে ব্যাংকিং ব্যবস্থা আধুনিকায়ন করার সাথে তাল মিলানোর জন্যই বর্তমান বাংলাদেশের যত ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো সবগুলোকেই আমরা একটি অ্যাপসের মাধ্যমে মোবাইলে আমরা প্রবেশ করাতে সক্ষম হয়েছি, যাকে বলা হচ্ছে মোবাইল ব্যাংকিং। অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর প্রভাব ইতিবাচক এবং সমাজে লক্ষণীয়। পরবর্তীতে আমরা লক্ষ্য করতে পারছি যে বিহিত মুদ্রায় কি আবারও সে একই জিনিস আসছে। বাণিজ্যিক ব্যাংক কিভাবে মূলধন গঠনে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংক কিভাবে মূলধন গঠনে সহায়তা করে, এই বিষয়ে যদি একটু বলি, যে বাণিজ্যিক ব্যাংক আমাদের কাছ থেকে সেভিংস নেয়, অর্থাৎ আমানত গ্রহণ করে জনগণের কাছ থেকে, বলে যে আমার কাছে তুমি টাকা রাখো, জমা রাখো, সেফ থাকবে তোমার টাকা। এইভাবে যখন আমাদের টাকাগুলো আমরা বাণিজ্যিক ব্যাংকে, ধরা যাক আমি সোনালী ব্যাংকে আমার টাকা আমি জমা দিয়ে আসছি, সোনালী ব্যাংক ওই টাকাটা তারা মূলধন হিসেবে ব্যবহার করবে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে। এটিকে বলা হচ্ছে মূলধন গঠনের সহায়তা, তারা এভাবেই নিজেদেরকে করে। সঞ্চয় থেকে মূলত মূলধন গঠিত হয়, যে দেশে বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ স্থানে চিরচিরে তার ক্ষুদ্র সঞ্চয়গুলোকে আমানত হিসেবে গ্রহণ করে, জনগণের টাকাকে বাণিজ্যিক ব্যাংক এই আমানতগুলো চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত হিসেবে গ্রহণ করে এবং মূলধন গঠনে উল্লেখযোগ্য হারে ত্বরান্বিত করে। এতে কি হয়, ব্যাংক গ্রাহক সকলেই লাভবান হয়ে থাকে। আচ্ছা, পরবর্তীতে দেখতে পাচ্ছি যে উদ্দীপকগুলোকে তত্ত্বের মধ্যে দামি স্তর নির্ণয়, আমরা একই জিনিস বরাবরই পেয়েছি, অর্থাৎ দামি স্তর নির্ণয় এবং হচ্ছে যে অর্থের যদি আমার মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হয়, তাহলে দামি স্তরে কি পরিবর্তন ঘটবে কিনা, অর্থের মূল্যের পরিবর্তন ঘটবে কিনা, বা অর্থের যোগান যদি বাড়িয়ে দিই অর্থের মূল্যের কি পূর্ণ পরিবর্তন ঘটবে, নাকি অর্থের যোগানের জন্য দামি স্তরের পরিবর্তন ঘটবে, এই সম্পর্কিত সকল প্রশ্নগুলোই আমরা এই অধ্যায়ে বেশিরভাগ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। পরবর্তীতে দেখছি ফিশারের বিনিময় সমীকরণটি কি। ফিশারের বিনিময় সমীকরণটি আমরা ইতিমধ্যে জানি, আরেকবার মনে করার জন্য যদি জানাই দিই, P = mv প্লাস m বার v বার বাই t। অর্থাৎ এখানে আমরা যদি লক্ষ্য করি যে P = mv প্লাস m বার v বার, m হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি এবং v হচ্ছে বিহিত মুদ্রা, v হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, m হচ্ছে ব্যাংক মুদ্রা, আর m বার v বার হচ্ছে কি ব্যাংক মুদ্রার প্রচলন গতি, এবং t হচ্ছে লেনদেনের পরিমাণ। এটা হচ্ছে ফিশারের বিনিময় নীতি। আমরা এখানে ফিশারের বিনিময় নীতিটা জানতে পারলাম। অর্থে একমাত্র কাজ কি বিনিময়ের মাধ্যম? আচ্ছা, এই প্রশ্নটাতে যাওয়ার আগে আমি বলি, আমরা কি অর্থ দিয়ে আসলে কি শুধুমাত্র বিনিময় করি? না, অর্থের মাধ্যমে শুধুমাত্র বিনিময় করি এমন কথাটি ভুল। কারণ অর্থের মাধ্যমে আমরা আরো অনেক কিছু কাজ করতে পারি, যে বিভিন্ন ব্যবসার হিসাব রাখার জন্য অর্থ প্রয়োজন হয়ে থাকে। আমরা অর্থের মূল্যের পরিমাপক হিসেবে কাজ করি, কোনো দ্রব্য বা সেবা সম্পদের মূল্য নির্ধারণ করি, তার মাধ্যমে আমরা ঋণ পরিশোধ করে থাকি, তার মাধ্যমে আমরা সঞ্চয় করে থাকি, সঞ্চয়ের উৎকৃষ্ট মাধ্যম হিসেবে অর্থ ব্যবহৃত হয়, যে কোনো স্থাবর অস্থাবর সম্পদের বিক্রির মাধ্যমেও আমরা অর্থ ব্যবহার করে থাকি। গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপক নির্দিষ্ট এক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তিনটি কাজের ব্যাখ্যা দাও। এক্স প্রতিষ্ঠানটা কি আর্থিক প্রতিষ্ঠান, গ্রাহকের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং হচ্ছে তাকে ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে, অর্থাৎ এটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কাজ করছে। এটি তিনটি কাজের ব্যাখ্যা। বাণিজ্যিক ব্যাংকের কাজ তিনটি কাজ কি কি হতে পারে? বাণিজ্যিক ব্যাংকের তিনটি কাজ, যে তারা ঋণ প্রদান করে, জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে, তারপরে তারা কি করে বিভিন্নভাবে হচ্ছে তাদের আমাদের জনগণের মৃত্যুর পরে যে উইলটা ওটা কার্যকর করে, বা বিদ্যুৎ বিল, এই সকল কিছু হচ্ছে কে এক্স প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংকটা করে থাকে। আবার কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবেও বাণিজ্যিক ব্যাংক কিন্তু কাজ করে থাকে। তাহলে বলা যায় যে এক্স প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ করে উদ্যোক্তা ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। এই কার্যাবলীটি
মূলত বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলীর সাথে মিল রেখে কাজ করে চলছে, এটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে চলছে। আবার ওয়াই প্রতিষ্ঠানটি বলা হয়েছে কি সকল ব্যাংকের অভিভাবক উদ্দীপকে বলা হয়েছে। আর আমি শুরুতেই বলছি সকল ব্যাংকের অভিভাবক কাকে বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকে। আমাদের দেশে সেটি কি? বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ এই ব্যাংক কি করে? দেশের ঋণের পরিমাণ কমানোর জন্য বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে। কিভাবে? ঋণ নিয়ন্ত্রণের দুইটি পদ্ধতি এখানে আমাদের উল্লেখ করতেছে। ঋণ নিয়ন্ত্রণের দুইটি পদ্ধতি আমরা এখানে দেখতে পাচ্ছি, এক হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ কোনগুলো? সেগুলো হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক যদি তহবিল ঋণযোগ্য তহবিল হ্রাস পেলে উক্ত ব্যাংক কি করে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ আনার জন্য আবেদন করে। কেন্দ্রীয় ব্যাংক তখন কি করে? টাকা যখন দিতে যায় তখন কি করে? হুট করে ব্যাংক হার বৃদ্ধি করে দেয়, আবার না হলে বলে যে নগদ জমার হার তুই আমার বেশি দিয়ে যা। এইভাবে করে তারা ঋণ নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। আবার সামাজিক যদি ঋণ যদি অধিক আকারে চলে যায় জনগণের কাছে, নিয়ন্ত্রণ খুবই কষ্টসাধ্য হয়ে গেছে, তখন কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি ঋণপত্র তারা কি করে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে। কারণ কি? জনগণের কাছে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি তখন হচ্ছে কি করে? ঋণপত্রগুলো বিক্রয় করতে পারে। আবার বলা যায় 3 নম্বরে বলা হয়েছে কি যে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদানের পরিমাণ কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে আমানতের নির্দিষ্ট পরিমাণ জমা রাখে, যে নগদ জমার হার যেটি শুরুতে বললাম এটা বাড়ায় দেয়। অর্থাৎ এইসব পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করে কারা? এইসব পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। কিসের? বাণিজ্যিক ব্যাংকের। বিহিত মুদ্রা আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক সমাজসেবায় ভূমিকা রাখে। হ্যাঁ, অবশ্যই বাণিজ্যিক ব্যাংক সমাজসেবায় ভূমিকা রাখে। বিভিন্ন রকমের এনজিও, বিভিন্ন রকমের সমিতি করে তারা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক জনগণের আস্থা অর্জন করে, দায়বদ্ধতা জায়গা থেকে সামাজিক সচেতনতা সৃষ্টি করে, অশিক্ষিতদের মাঝে শিক্ষাদান করে, শিক্ষার প্রসার করে, বাল্যবিবাহ রোধ করে, দরিদ্রদেরকে সাহায্য করে। এইসব কর্মকাণ্ডের ফলে তারা সমাজ সেবায় একটি ভূমিকা রাখছে, যার কারণে মধ্যস্থভোগী আর্থিক প্রতিষ্ঠান হলেও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR এর আওতায় বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। আমরা বলছি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এটি কর্পোরেট প্রতিষ্ঠান হওয়ার পরেও এটার কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, যেগুলো বলা হলো একটু আগেই, যে শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ করছে, দারিদ্রতা রোধে সাহায্য করছে, অপুষ্টিতা রোধে সাহায্য করছে। এগুলো রোধে বাণিজ্যিক ব্যাংক সমাজে সেবা প্রদান করে থাকে। পরবর্তীতে আমরা লক্ষ্য করতেছি কি যে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমের উদ্দীপকে বর্ণিত ব্যাংকিং কার্যক্রমের সুবিধা, সেটা কি যে অনলাইন ব্যাংকিং কার্যক্রম। আমরা যদি দেখি বিকাশ নগদ উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি অনলাইন ব্যাংকিং এর কার্যক্রমের সুবিধাগুলো কি কি। আমরা একটু আগে আলোচনা করছি যে বাসায় বসে ব্যাংকিং ব্যবস্থা করা যায়, বাসায় থেকে না বের হয়েও আমরা টাকা লেনদেন করতে পারি, বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি, সন্তানদের স্কুলের বেতন পরিশোধ করতে পারি, কোথাও টাকাকে যদি চাই তাকে ট্রান্সফার করতে পারি। তাহলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাম শহরে দেশে বিদেশের দ্রুতক্রমে হ্রাস পাচ্ছে। যুক্তি দাও। হ্যাঁ, অবশ্যই আর্থিক লেনদেনের কারণে অনলাইন ব্যাংক এখন চালু হয়েছে। বিকাশ নগদ, বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আমার সেই প্রত্যন্ত অঞ্চলে থাকা সে আমার চাচিও কিন্তু আমাকে ঢাকা শহরে টাকা পাঠাতে পারছে বা আমি তাকে টাকা দিতে পারতেছি। এই যে লেনদেনটার কারণে কি গ্রাম বা শহর কোনো কি ফ্যাক্ট হিসেবে কাজ করতেছে? আসলে না। গ্রাম শহরের দূরত্বটা হ্রাস পাচ্ছে কিভাবে? এই অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর সুবাদে। এখানে সেটি উল্লেখ করে দেওয়া রয়েছে। ওকে, আবার 14 আমরা দেখছি যে অনলাইন ব্যাংকিং কি। আমরা জানি যে অনলাইন ব্যাংকিংটা লেনদেনের সময় আর্থিক প্রতিষ্ঠান কি করছে? নিরাপদ ওয়েবসাইট উপযুক্তের মাধ্যমে যদি কোনো লেনদেন হয় তাকে বলা হচ্ছে কি অনলাইন ব্যাংকিং। আবার বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রাবাজারের অভিভাবক কেন বলা হয়? কারণ মুদ্রাবাজারের অভিভাবক কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে এই কারণে বলা হয়, যার কারণ হচ্ছে যে এরা অর্থ প্রচলন করে, বাজারে এরা অর্থ ছাড়ে, এই কারণে এদেরকে হচ্ছে অভিভাবক বলা হচ্ছে। দামি স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেকে নেমে আসে কিভাবে? আমরা দেখবো যে দামি স্তর যতবার অর্থের মূল্য কিন্তু তত কমে। এইটা একটা ভালো একটা আমরা অঙ্ক পাইছি যে কেন। আমরা চিত্রে দেখতেছি যে অর্থের মূল্য দেওয়া আছে 1/P1 1/PO। এখানে আবার ভূমি বরাবর দামি স্তর দেওয়া আছে 5-10। যখন দামি স্তর 5 ছিল তখন অর্থের মূল্য ছিল 1/P0। আবার যখন 10 হলো দামি স্তর বেড়ে গেল তখন অর্থের মূল্য কি হইলো? কমে গেল। তাহলে এই যে দেখেন ডবল যখন হয়েছে অর্থের মূল্য তখন কিন্তু অর্ধেকে চলে আসছে। আমরা এটা লক্ষ্য করতে পারছি এখানে যে যখন দামি স্তর বৃদ্ধি পাইছে 5 থেকে 5 যখন ছিল অর্থের মূল্য ছিল তখন 0.2, যখন তার মিশ্রণ ছিল এতে দেখা যাচ্ছে দামি স্তর যখন আমরা 10 করে দিলাম, ডবল করে দিলাম, দ্বিগুণ করে দিলাম, তখন আমাদের অর্থের মূল্য 0.1 হয়েছে, যার সংমিশ্রণ বিতে। অর্থাৎ অর্থের মূল্য কি হয়েছে? অর্ধেকে পরিণত হয়েছে। এখানে ওই জন্য বলা হয়েছে দামি স্তর বেড়ে গেলেও অর্থের মূল্য অর্ধেকে নেমে আসে। চিত্র এ থেকে বি বিন্দুতে উৎপাদন বিনিয়োগ কর্মসংস্থানের উপর কি প্রভাব ফেলবে কিনা আমরা একটু লক্ষ্য করি। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে এই বিন্দুটা এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ এই যে এইখানে এই জায়গাটাতে আমরা কি উৎপাদন যদি আমরা করি তাহলে উৎপাদনটা আমাদের কেমন হবে, এটা এখানে বলা হয়েছে। আমরা এখন লক্ষ্য করব সেটা।
উদ্দীপকের চিত্রে এ থেকে বি বিন্দুতে গেলে দামি স্তর দ্বিগুণ হয়। দামি স্তর দ্বিগুণ হলো আমরা কি জানি যে দামি স্তর দ্বিগুণ কিন্তু অর্থের মূল্য কি হবে, অর্ধেক হয়ে যাবে। এই অবস্থায় দামি স্তর বৃদ্ধি বা অর্থের মূল্য হ্রাসের ফলে উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থানের প্রভাব পড়বে। কিরকম প্রভাব পড়বে? দামি স্তর বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বৃদ্ধি পায় না কিন্তু, তখন কি উৎপাদনকারীর বা ব্যবসায়ীর অধিক পরিমাণে মুনাফা অর্জন করে, অধিক পরিমাণে তারা লাভবান হয়, প্রচুর পরিমাণে লাভবান হয়। দামি স্তর বৃদ্ধির কারণে উৎপাদন বাড়ে, মুনাফা বাড়ে, সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ বাড়ে, বেকারত্ব হ্রাস পায়, অধিক লাভের আশায় বিনিয়োগ করে লাভবান হয়। দামি স্তর বৃদ্ধির ফলে বিনিয়োগ এবং উৎপাদন বাড়ে বিধায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, ফলে আয় বৃদ্ধি পায়, দেশে বেকারত্ব চলে যায়। তার মানে কি ব্যবসা বাণিজ্যের উপর কিরূপ প্রভাব পড়বে? ইতিবাচক প্রভাব পড়ছে, যে এই বিন্দু থেকে বি বিন্দুতে গেলে দামি স্তর বৃদ্ধি পায়, যার ফলে অর্থনীতিতে উৎপাদন বাড়ে, বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থানও বৃদ্ধি পায়। একটি ইতিবাচক দিকের এখানে আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এখন এই 10 অধ্যায় থেকে যদি আমরা বলি যে গুরুত্বপূর্ণ কি কি আসতে পারে, 10 অধ্যায় থেকে সবার প্রথমে জ্ঞানমূলক যে ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, বিহিত মুদ্রা কাকে বলে, মুদ্রা কি, অর্থের মূল্য কাকে বলে, এই সকল জিনিসগুলো জ্ঞানমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খ নম্বরে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সকল ব্যাংকের অভিভাবক কেন বলা হয়, বা বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারেন, কেন্দ্রীয় ব্যাংকে কেন নিকাশ ঘর বলা হচ্ছে, নিকাশ ঘর কি, এগুলো সকল কিছু আসে। আর গ নম্বর অর্থাৎ প্রয়োগের জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দামি স্তর নির্ণয় করতে বলবে। এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দামি স্তর, যেটার সূত্র তো আমরা জানি, যে সূত্র যেটা আমরা জানি যে হচ্ছে যে P = MV প্লাস M বার V বার বাই টি, লেনদেনের পরিমাণ। এটা হচ্ছে কার? ফিশারের অর্থতথ্য। আবার যদি বলি দামি স্তর থেকে আবার ঘ নম্বরে এরকম আসে যে অর্থের যোগান আমরা দ্বিগুণ করে দিব, তাহলে এর প্রভাবটা দামি স্তরে কেমন পড়বে এবং অর্থের মূল্যে কেমন পড়বে। আমরা জানি অর্থের যোগান যত বেশি করা হবে দামি স্তর ঠিক ততখানি বাড়বে, কিন্তু অর্থের মূল্য ঠিক ততখানি কি হবে? কমে যাবে। অর্থাৎ এই যে দামি স্তর দ্বিগুণ করে দিল, আমরা যদি আরেকটা দেখি যে দাম দ্বিগুণ করে দিবে, সেই ক্ষেত্রে অর্থের মূল্য কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু খুবই সহজ কথা, অর্থের মূল্য কমবে। অর্ধেক মূল্য কি হবে? কমবে, অর্ধেক হবে। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে মোটামুটি ইম্পর্টেন্ট এগুলো রয়েছে। এবং শেষ পর্যন্ত আরেকটি ইম্পর্টেন্ট, বইয়ের শেষ অংশে তো, এই জন্য শেষ অংশে বলা আমাদের শ্রেয় বেশি, যেটি কমন আসার সম্ভাবনা অনেক, সেটি হচ্ছে ঋণ তৈরির ক্ষমতা। প্রত্যেকটা ব্যাংকের ঋণ তৈরির ক্ষমতা কেমন, সেই জিনিসটা আসে। যে ব্যাংকের রিজার্ভ থাকে, ধরেন 10% রিজার্ভ রয়েছে, 10% কত ঋণ তৈরি করতে পারবে, আমানত তৈরি। 10% কথা ধরি আমরা 50,000 টাকা আমানত তৈরি করতে পারছে একটা বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সেই ব্যাংক রিজার্ভটা 20% যদি করে দেয়, তখন সে কত ক্ষমতা করতে পারবে, তার ক্ষমতা কত থাকবে? তখন তার ক্ষমতা কমে যাবে, অর্ধেকে নেমে যাবে, অর্থাৎ ধরি 25,000-এ নেমে যাবে বাণিজ্যিক ব্যাংকের সেই আমানত তৈরির ক্ষমতাটা। অর্থাৎ 10 অধ্যায় থেকে আমাদের ইম্পর্টেন্ট এগুলোই রয়েছে। ইকোনমিক্স ফার্স্ট পেপার থেকে মোটামুটি যে সকল অধ্যায়ের উপর যে সকল সৃজনশীলের আলোচনা আমরা করেছি, সৃজনশীলের বাহিরেও গিয়ে কিছু আলোচনা হয়েছে, এবং প্রথম ক্লাসে যেটি বলা হয়েছিল, শেষ ক্লাসও সেটি একই কথা বলা হচ্ছে, যে প্রত্যেকটি প্রশ্নের যে কোনো বিষয়েরই হোক, সেটি অর্থনীতি হতে হবে এমন নয়, সকল প্রশ্নের মূল থিমটা আমাদেরকে বুঝতে হবে, যে আসলে কি জিনিসটা চাচ্ছে। আমরা যদি প্রোডাক্টিভ ওয়েতে একটু পড়ালেখা করি, তাহলে আমরা জানতে পারবো যে মূল জিনিসটা ধরলেই আমাদের জন্য খুবই সহজ হবে। আমাদের গাঁজা শ্রম না খেটে প্রোডাক্টিভ ওয়েতে খাটতে হবে, যার ফলে আমাদের খুব ইজি হবে জিনিসগুলো বের করার জন্যে। তো 10 অধ্যায় থেকে এই পর্যন্ত আলোচনা ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।